আচ্ছা ভাই, আপনারা কি বাংলাদেশি? জি জি জি, আমরা বাংলাদেশি। আপনারা একজন একজন করে বলেন, আপনার পরিচয় বলেন, আপনার নাম। পরিচয়টা দেন হাবিবে। এই যে আলম ভাই, উনি এসে পালাইতে আছে এখন। এটা কাজ করি। কাজ করি। আলম ভাই পালানোর কোনো ব্যাপার নেই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম কানন। হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি দোহার। কত বছর থেকে এখানে থাকেন? এখানে থাকি 17 বছর হয়ে গেছে। 17 বছর হয়ে গেছে। বাবা বাবা এখানে থাকে, বাবা এখানে 30 বছর 25 বছর হয়ে গেছে। 30 বছরের মতো, উপরে হয়ে গেছে। 30 বছরের কাছাকাছি হবে মনে হয়। হ্যাঁ, কারণ আমি জানি, আমি তার ডরমেচার ছিলাম। 88 তে আসছে তো। আপনার বাবা, আই ওয়াজ হিজ ডরমেচার। হ্যাঁ ওকে, সোবান ভাই হ্যাংলা পাতলা ছিল, খুব সুন্দর, সব সময় হাসি খুশি মন। আমি চিনি। পরে একবার দেখছি সাদা দাঁড়ি না, লম্বা। আগে ভিয়েনাতে ছিল, ভিয়েনার বাহিরে চলে গেছে, ওই গ্রুনের অফিসে তার ইন্টারভিউ ছিল, আমি ছিলাম। হ্যাঁ ভালো। আচ্ছা, আপনার অনেকে মনে করে আমরা যারা প্রবাসে থাকি, প্রায় আপনার ধারণা মতো কত বাংলাদেশি বাঙালি প্রবাসে থাকে? অস্ট্রিয়াতে নাকি প্রবাস সারা পৃথিবীতে? সারা পৃথিবীতে কমসে কম ধরেন আপনার 10 মিলিয়ন তো আছে। 10 মিলিয়ন মানে কত কোটি? আপনার 10 মিলিয়ন 1 কোটি? 10 লাখ আপনার, হ্যাঁ 10 কোটির উপরে হতে পারে। না না, টোটাল তো জনসংখ্যাই হলো বাংলাদেশে 20 কোটি। হ্যাঁ হ্যাঁ, এখন সরকার বাড়ে সারা কত কোটি বাংলাদেশি বিদেশে থাকে মনে করেন? 2 কোটির মতো। 2 কোটির মতো, হ্যাঁ আমারও ধারণা তাই, প্রায় 2 কোটি থাকে। তো এই 2 কোটি যে টাকা আমরা যে পাঠাই, মনে করেন আপনি এখান থেকে যে টাকা পাঠান প্রতি বছর, সেই টাকা দিয়ে কতজন মানুষ উপকার পায় বাংলাদেশে? এখন আপনার মা বাবা এখন এখানে না, সোবান ভাই এখানে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানেন, আপনার মা বাবা দেশে থাকলে, জি জি জি, যাদের দেশে আছে এরকম, আমার ধারণা, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, কমপক্ষে 10 জন মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কাজের বুয়া থেকে শুরু করে বিভিন্নভাবে টিউটার, প্রাইভেট মাস্টার, তারপরে বিভিন্নভাবে সবাই তো বাংলাদেশিটা একজনের আয় দিয়ে কাজ করি হলো আপনার বাংলাদেশি ফ্যামিলির জন্য। হ্যাঁ, আমাদের বাবা মা ভালো থাকুক, আমাদের সবাই ভালো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা উপকার পায়, কাজ করতে পায়। এরকম আপনার আয় দিয়ে ধরেন একজনের আয় দিয়ে কতজন সেখানে উপকার পায়? কমসে কম 5-6 জন, আমাদের 5-7 জন, আমাদের 5 জন মিনিমাম দেন ফ্যামিলিতে 5-7 জন কমসে কম আমরা উপকার পাই। হ্যাঁ, সেই ফ্যামিলি চলতে পারে, প্লাস কাজের বুয়া অন্য বাড়ি মনে করেন তারাও উপকার পায়, কাজ পায়, তারা কাজ পায়, আমরা টাকা দিই তাহলে কাজ পায়। ইয়েস, জি জি জি। আনুমানিক কতজন হবে আপনার একজনের এভারেজে? ধরেন কারো বেশি কারো কম, কেউ বেশি টাকা পাঠায়, বেশি অনেক, যারা বেশি পাঠায় তাদের তো ঘরে কাজের বুয়া থাকে 3-4 জন করে। ড্রাইভার আছে 5 জন, হ্যাঁ এমনও থাকতে পারে, আছে এরকম। আপনার ফ্যামিলির মধ্যে তারা ধরেন 10-12 জন আছে। আবার গুলশান বানানি বাড়ি দ্বারা বেশিরভাগ বাড়িগুলো প্রবাসীদের, এক একজনের 15-20টা বাড়ি আছে, চৌকিদার দারোয়ান থাকে, ওইসব বড় লেভেলের বাদ যান। ইন এভারেজ যদি আমরা বলি, আমরা যেরকম ছোট মানুষ, আমরা ধরেন কাজ করে কমপক্ষে 5 জন, হ্যাঁ জি জি, এক একজনের মধ্যে 5 জন তো আরামসে চলার মতো, আমরা যতটুকু পাঠাই তারা চলতে পারে, 5 জন চলতে পারে। 5 জন আরামসে চলতে পারে। তাহলে 2 কোটিতে 2 কোটির মধ্যে 2 কোটি জন বিদেশে থাকি আমরা, 1 কোটি জন হলে কতজন? একটু 10 কোটি ঘরে হতে পারে, মানে মিনিমাম 8 কোটি তো হবে, 8 থেকে 10 কোটি লোক। একজন যদি হয় 5 জন করে, হ্যাঁ, তাহলে 2 কোটিতে কত হয়? আপনি ধরেন 5 থেকে 7 কোটি মানুষ উপকার পায়। তো সেই হিসাবে আমরা যারা প্রবাসে পড়ে আছি, আমরা কি এখানে খুব শান্তিতে আছি, খুব ভালো? আমরা কোথা থেকে আমার টাকা দেখে আমার গাছে ধরে? আমাদের তো কষ্ট করতে হয়, আমাদের কষ্ট করলে টাকা আসে। আমাদের সবাই মনে করে আমরা ধরেন বিদেশে আছি তো কোনো, আমরা ধরেন খুব শান্তিতে আছি, সুন্দর সেফুদার মতো কত ফাং ফুং করে সুন্দর জামা কাপড় পরে। সেটা তো এখানে আমরা অনেক কষ্ট করি, আমরা না কষ্ট করলে আমরা চিন্তা করি ফ্যামিলি কিভাবে চালাতে হবে। এই যে যেমন আজকে আপনি এই 2 মাসের যে ফেস্টিভ্যাল, এখানে কত ঘন্টা করে কাজ করেন? আপনার প্রতি মাসে আমার এখন এভারেজে আমার না, প্রতিদিন ঘন্টা কাজ করি। প্রতিদিন কত ঘন্টা? প্রতিদিন 14-15 ঘন্টা কাজ করি, 24 ঘন্টা থেকে 15 ঘন্টা কাজ, এবং প্রতিদিন। তাহলে দেখেন, এটা কি আপনার যারা মানে ওই আপনার শালি মনে করেন যারা একটু গিফট পাইতে চায়, হেরা কি বুঝে? হেরা মনে করে এখন বাংলাদেশ সবাই মনে করে বিদেশে যারা থাকে তারা টাকা গাছ থেকে পায় না, আমাদের পাঠায় দেয়। হ্যাঁ, সেটা তো না। মানে আমরা মনে করেন এই যে গাছের পাতা, এগুলো সব ডলার, এগুলো ইউরো, তাই না? হ্যাঁ হ্যাঁ, টাকা
আমরা তো এরকম করি না, আমরা তো কষ্ট করি আমাদের যতটুকু পারি। আমরা শারীরিক মানসিক যন্ত্রণা আরো বেশি কি হয়, আমরা আমরা ধরেন 100% থেকে আমরা 90-90% আমরা টাকা পাঠাই দিই বাংলাদেশ। আমাদের যা থাকে শুধু খাবার খরচ চলার জন্য কষ্ট করে আমরা চলি, অনেকে শুধু আলু সিদ্ধ করে খায়। হ্যাঁ, তো আমরা কষ্ট করি এই কারণে বাংলাদেশে আমাদের ফ্যামিলি যে ভালো থাকুক, সেজন্য তো আমরা কাজ করি। আচ্ছা, সেই হিসাবে আপনি দেশে যখন যান এয়ারপোর্টে গেলে আপনি অপমানিত হন হ্যাঁ, তো ওই কিভাবে কি এটা একটু বলেন কাইন্ডলি, লাইভ হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, অপমান মানে কি, আমাদের হলো যে লাকিজ গুলো আমরা ঠিক মতন পাই না, তো আমাদের অনেক বড় লাইন থাকে, তো লাইনগুলো যেগুলো থাকে ঠিক আছে, তারা যদি পারে, তারা যদি একটু লোক বেশি নিয়ে একটু সময় তাড়াতাড়ি করে আপনার যদি লোকগুলি ছাড়ে, তাহলে তারা তাড়াতাড়ি বাসা দিতে পারে। তো এরকম হয় বাংলাদেশে এক একজনের 3-4 ঘন্টা এয়ারপোর্টে থাকা লাগে শুধু তাদের লাকিজটা বুঝাই নেওয়ার জন্য আর পাসপোর্ট জমা। আবার ওখানে যারা ডিউটিতে থাকে ওরা খারাপ আচরণ করে। না, খারাপ আচরণ কি, আমরা আপনাদের যখন আমরা জিজ্ঞাসা করি তখন হ্যাঁ আমাদের সময় লাগবে, তো এখন সময় লাগবে, তো সময় লাগলে তো বেশি লোক নেন, যদি বেশি লোক নিলে আমাদের সুবিধা হলো, আমাদের বাচ্চা থাকে। আর দুর্ব্যবহার করে, যেমন কিছুদিন আগে মালয়েশিয়া থেকে এক ভদ্রলোক আসছিল, তাকে নাকি মেরেছে, চড় দিয়েছে, হ্যাঁ সেটাই, চড় মেরেছে। হ্যাঁ, ওটা কি ঠিক? না না, ওটা ঠিক হবে কেন? তারপরে লাগেজের আপনার কাটা থাকে। না না, এখন তো আপনার আমরা যা দেখতেছি ইউটিউবে বেশিরভাগ মানুষই অনেক কষ্ট পাইতেছে, এই লাকিজ খুলে ফেলায়, কেটে মাল নিয়ে যায়। হ্যাঁ, লাকিজ পায় না, ঠিক আছে। তারপর আবার যখন জিজ্ঞাসা করে তো আমাদের লাকিজ নাই, না লাকিজ না পাইলে মনে আপনারা অন্য জায়গায় রেখে আসছে, দুর্ব্যবহার করে। আমরা তো পাঠাইছি, তো আমরা পাই না। তো আর নরমালি আমরা যারা ইউরোপ থেকে যারা যায় এরা অনেক দামি জিনিসপত্র কিনে পাঠায়, প্রিয়জনদের জন্য নিয়ে যায়, অনেক বছর পর পর যায়, তাই না? আমরা কামাই করে সেই জিনিসটা কিনি প্রিয়জনদের জন্য, ফ্যামিলির জন্য, সেই জিনিসটা যদি না দিতে পারি তাহলে আমাদের কষ্টটা অনেক কষ্ট থাকে। এবং যাদের জন্য নিয়ে গেলাম, হয়তো টেলিফোন করে বলছি তোমার জন্য একটা আইফোন নিয়ে এসেছি, এটা আনছি ওটা আনছি কিনছি, এখন ঘরে লাগেজের মধ্যে নাই। সত্যি আমার যেটা অভিজ্ঞতা, আমি 2010 সালে যখন গেছিলাম আমার 2টা লাকিজ পাইনি, লাগেজ। হ্যাঁ, 2 লাগেজের মধ্যে কম 3-4 লাখ টাকার মাল ছিল। ফুটিয়া 2টা লাগেজ নেই? 2 লাকিজই নাই। কোন এয়ারলাইন্সে? এটা আপনার এমিরেটসে। আপনি ক্লেম করেন নাই? 2010 এর কাহিনী এটা। লস্ট? হ্যাঁ, এটা 2010 এর কাহিনী। লস্ট এন্ড ফাউন্ড, লস্টের জন্য আপনি ক্লেম? তারপরে যখন গেছি তখন ঠিকঠাক মতো পাইছি, কিন্তু 2010 সালে যখন গেছিলাম তখন আমরা গেছিলাম 2টা লাখ। না না, ওই 2টা লাগেজের ক্ষতিপূরণ দিয়েছে তারা? হ্যাঁ, আমাদের স্লিপ ছিল এই 2টা লাগেছে, তখন আমরা কাউন্টারে গেছি, তারা বলতাছে দেখতাছে, তো দেখার পরে আমি নাম্বারটা আমার দিয়ে আসছি, তারা এক সপ্তাহ পরে ফোন করে আমরা লাকিজ টাকিজ পাই নাই, আমার যে স্লিপটা ছিল তো সেই স্লিপ অনুযায়ী আপনার 400 ইউরো দিছি আমাকে $400, ইউরো না, $400 দিই, তাও আবার 3 মাস পরে, মানে ক্ষতিপূরণ হিসাবে। হ্যাঁ, ক্ষতিপূরণ হিসাবে আমার 40,000 টাকা, আমার বাংলাদেশি হিসাবে 35,000 টাকার মতো। কিন্তু আপনার 2 লক্ষ টাকার মাল ছিল? 3 লাখের উপরে, 3 লক্ষ টাকার উপরে মাল ছিল। আমার 2-3টা ট্যাব ছিল, মানে তখন নতুন নতুন বের হইছে, মোবাইল নিয়ে গেছিলাম 2-3টা, তারপর নিজের কাপড় চোপড় ছিল, চকলেট ছিল, মানে মোটামুটি সেন্ট ছিল, ঘুড়ি ছিল। তো আপনি ঢাকা এয়ারপোর্টে কি কি আপনার মনে করেন যে সেখানে আপনার সাজেশন কি কি হলে ভালো হবে? ইউরোপের কথা বলতেছেন? না না, বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে এখন কথা হলো কি, তারা তাদের সততভাবে যাওয়ার পর, যাওয়া এবং আসার সময় কি কি সমস্যা হয়? সমস্যাটা সততভাবে কাজ করতে হবে, আর কারণ হলো আপনার যে লোকগুলি আসবে তাদেরকে ঠিকঠাক মতন তাদের জিনিস রিসিভ করতে হবে, সুন্দর করে। হ্যাঁ, তাদের কাছে তাদের যা যা দরকার, তাদের সেগুলি যে প্রয়োজন, তাদের সাথে সুন্দর হাসি মুখে কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করবে, এটাই তো সবাই চায়। আমরা বাংলাদেশে যাই হলো একটু সম্মান পাওয়ার জন্য, অনেক কষ্ট করে যাই আমরা দেশ থেকে, আমরা কাজ করে যাই, আমরা ছুটি কয়েকদিন ছুটি, প্রিয়জনকে হারাইয়া অনেক মনের ব্যথায় থাকি, তাই না? কষ্ট থাকে। আমরা কেন বিদেশ করি? আমরা ফ্যামিলির জন্য বিদেশ করি না, বেশিরভাগই তো আমরা না, ফ্যামিলি প্লাস আমাদের দেশেরও তো উপকার হয়। আমরা যে রেমিটেন্স পাঠাই, আমরা রেমিটেন্স দিই, আমরা ট্যাক্স দিই, ট্যাক্স ছাড়া তো আমাদের টাকা যায় না। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টে টাকা যখন পাঠাই সেখান থেকে তো আপনার 10-15% সরকারের কাছে যাচ্ছে, তো এই টাকাগুলি। আচ্ছা, রেমিটেন্সের উপর আগে কোনো ভর্তুকি দিত না আমাদেরকে, কোনো ইন্সপিরেশন দেওয়ার জন্য যে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, হুন্ডি করবেন না, অবৈধভাবে পাঠাবেন না, তাহলে সরকার মানে রেমিটেন্স থেকে ফরেন কারেন্সি থেকে সরকার হয় কি কয় বঞ্চিত হয়, দেশের উপকার হয় কম হয়, টাকা দেশের গেলে উপকার হয়, অন্যদের কাজ হয়। কিন্তু রেমিটেন্স যদি বৈধভাবে যায় ব্যাংকের মাধ্যমে, তাহলে সেটা সরকারের বৈদেশিক মুদ্রাটা বাড়ে, এটা রাষ্ট্রের উপকার হয়। তো আপনি কি বৈধভাবে টাকা পাঠাইছেন এত বছর নাকি অবৈধভাবে? আমি পাঠাই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, তো আমরা টাকাটা পাঠাই এই কারণেই
আগে তো এরকম সিস্টেম ছিল না, আমাদের এখন একটু প্রাইসটা বাড়াইছে, কারণ হলো আপনি যদি এখান থেকে বাংলাদেশে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আপনি 2.5% 2% আপনি একটু বেশি পাবেন না 2.5%, আগে 2% ছিল, এর আগে ছিল না। হ্যাঁ হ্যাঁ, আগে যখন ছিল তখন আমি 2010-11-তে তখন যখন টাকা পাঠাতাম তখন হুন্ডি করে পাঠাইতাম, তখন এরকম সিস্টেম ছিল না। তখন কি আমরা যখন পাঠাইতাম তখন আমরা হাতে হাতে টাকাটা পাইতাম, তখন একটু টাকাটা বেশি ছিল। এখন হলো এখন একটু সিস্টেমটা ভালো করছে, যেহেতু 2.5% বেশি দেওয়া হয়, যখন 2.5% বাড়াইছিল না তখন আমরা পাঠাইতাম হলো হুন্ডি করে। না তো এখন ব্যাংকে পাঠান, এখন ব্যাংকে পাঠাই 2.5% পাঠাতে। এখন এটা যদি 3% করা হয়, যেমন আমি প্রপোজ করেছি, এটা কিন্তু আমি প্রস্তাব করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক আগে, তো সেটা উনি গ্রহণ করেছেন। এখন যদি আমি বলছি না এটা 3% করলে কেউ হুন্ডিতে পাঠাবে না, আরো বেশি বেশি মানুষ ব্যাংকের মাধ্যমে পাঠাবে। আপনি হুন্ডি করে তখনই পাঠায় যখন আপনার কোনো সুযোগ সুবিধা না পায়। হ্যাঁ, বেশি সবাই একটু প্রফিট চায়, তাই না? বেশি হুন্ডি চিন্তা করে তারা হুন্ডি থেকে পাঠাইলে আমার টাকাটা একটু পাওয়া যাবে। এখন আর যদি ব্যাংকে পাঠায় তারা ওই কাইটা নিয়ে পড়া থাকে না, তো এই জন্য আমরা হুন্ডি করে আগে পাঠাইতাম। এখন আমাদের সিস্টেম আসছে, আমরা 2.5% করে যখন পাই তখন আমরা এখন ঝামেলা। আপনি কি এখন মনে করেন যে এই যে 2 কোটি মানুষ আমরা প্রতি মাসেই কেউ না কেউ টাকা পাঠায়, কেউ বেশি কেউ কম, তো এটা 3% করার জন্য আমি দাবি করছি। আপনি কি আমার সাথে একমত? যত হ্যাঁ, আমাদের যদি একটু বাড়ে তাহলে আমাদের এখান থেকে যখন টাকাটা পাঠাই তখন বাংলাদেশ থেকে কিছু বাড়লো। হ্যাঁ, একটু রোদের মধ্যে আসেন, এই কথাটা আবার বলেন, কারণ কেন আপনি আগে হুন্ডি করে পাঠাইতেন? আগে হুন্ডি করে পাঠাইতাম, এদিকে ভালো আলো। হ্যাঁ, আমরা আগে হুন্ডি করে পাঠাইতাম, সুযোগ সুবিধা তখন ছিল না, অনেক ব্যাংকের অনেক মাধ্যমে সুযোগ সুবিধা ছিল না। তো এই কারণে এখন ধরেন আমরা 3-4 বছর হয়েছে, 5 বছর হয়েছে, 4 বছর হয়েছে, তো 2.5% করে একটা সুবিধা দিচ্ছে। তো এই কারণে আমরা পাঠাই, কারণ হলো আমরা একটু আমাদের লাভ একটু ভালো, এবং ব্যাংকের মাধ্যমে গেলে সেটা বৈধভাবে যায়, হইলো আমার টাকাটাও হইলো, মানে হালাল হইলো। আর কারণ হলো কি, আমরা ব্যাংকে যদি না পাঠাই তাহলে বাংলাদেশ সেরকম ভাবে করতে পারে না, রেমিটেন্স পাবে না। হ্যাঁ, তো আমরা যদি হুন্ডি করে পাঠাই, এই জন্য এখন সুবিধা ভালো করছে। তো আগে এরকম সিস্টেম ছিল না, তো এই জন্য অনেক ভালো হয়েছে, আমরা খুশি। এই জন্য সরকারের প্রতি আপনি কৃতজ্ঞ। অনেক খুশি। এবং যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ। এতবারে তাতে আমাদের জন্য আরো ভালো হয়, 3% হলে আরো ভালো। যদি হয় ইনশাআল্লাহ, যদি আবার তাদের শুরু করতে পারে তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। এরপর আমরা আরো অন্য সময় অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আর আপনি অনেকে মনে করে এই বর্তমান সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে অর্থনৈতিকভাবে, এবং দেশে মানুষের কথা বলার অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার নেই। আপনি কি মনে করেন এই সরকার পরিবর্তন করা দরকার? আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, সরকার যে আছে তাদের একটা সিস্টেমে আসা উচিত। সিস্টেম মানে কি, জনগণ কি চায়? জনগণ চায় হলো আপনার তাদের মন মতন ভোট দিতে। এখন মন মতন যদি ভোট না দিতে পারে, যদি যাওয়ার পরে ভোটের ওখানে যায় বলে কি আপনার হয়ে গেছে, আপনার ভোটটা হয়ে গেছে, তখন তার কষ্ট লাগে, এত দূরের থেকে আসলাম, আমার নিজের মন মতন আমি ভোট দিতে পারলাম না, তো ভোট কেন্দ্র দখল হয়ে যায়। হ্যাঁ, দখল হয়ে যায়, তখন মানুষের কষ্ট মনে বাড়ে, কি এখন কোন সরকারকে দিব আমরা? এখন যদি যাই যদি ভোট না দিতে পারি তাহলে তো কোন দলকে বা কোন প্রার্থীকে, হয়তো আমার প্রিয় প্রার্থীকে আমি দিতে পারছি না। আমার কথা হলো কি, যে যা সুবিধা বেশি দিবে সরকারের কাছ থেকে, যে সুবিধা জনগণের উপকার হবে তাকেই দিবে না, এটা তো নরমাল, এটা তো জনগণ তো চাই এটা। এখন কথা হলো কি, যদি যখন ভোট দিতে যায় তখন যদি এই সিস্টেমগুলি হয়ে আসে, আপনার ভোট শেষ, আপনার দেওয়া লাগবে না, আমাদের হয়ে গেছে, তো আমাদের তো আর দুঃখ করা ছাড়া অনেক কষ্ট হয়। এবং আপনি তো আপনার এলাকায় চিনেন যে কোন প্রার্থী ভালো, তো আপনি কি ভালো যে লোকটা সৎ, যে মানুষের উপকার করে আসছে, উপকার করবে? আমাদের বেগম শেখ হাসিনা কাজ ভালো অনেক খুবই করতেছে, পদ্মা সেতু করছে, আমরা অনেক খুশি। সেই জন্য আমাদের যাওয়া আসাটা অনেক সুবিধা হয়েছে। আগে যে জায়গায় 4-5 ঘন্টা লাগতো, এখন 1.5-2 ঘন্টার মধ্যে চলে যায়। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ভোট যারা আমরা দেই, আমরা যারা ভোট দেই করি, আমাদের তাদের উপরে এত খাটানো উচিত না। জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, তারপরে এখন দেখতে হবে। ঠিক আছে, বুঝলাম সব দেশই হ্যালো আমাদের যে ভোটটা আছে এখন, আমাদের উচিত মানে সরকারের উচিত হলো জনগণ যা চায় সেটা তাদেরকে ফুল পূরণটা করা উচিত। দলবাজি করা ঠিক নাকি ভালো মানুষকে ভোট দেওয়া? সেটাই তো, ভালো মানুষের করা উচিত, কিন্তু তারা যদি ভালো কাজ করে তাহলে কেন আমরা দিব না ভোট?
কেন তারা যদি আমাদের যে বাংলাদেশে খাবার খরচ আছে যেটা আমাদের অনেক বেড়ে গেছে, সব জায়গায় এখন দাম বাড়ছে, ঠিক আছে, অন্য দেশেও বাড়ছে, আমি মানা করতেছি না, কিন্তু একটা লিমিটেড দরকার। আমাদের তো এত ইনকাম না বাংলাদেশ, মানে সীমার মধ্যে যেন থাকে, আমাদের আয়ের সাথে ব্যয়ের যেন একটা সামঞ্জস্য থাকে, তাই না? যখন একটা গার্মেন্টস এর মহিলা বলেন, একটা লোক বলেন, সে যখন 8-10 হাজার টাকা কাজ করে, তো খাবারের যদি তার খরচ হয় প্রতি মাসে 10,000 টাকা, আর বাড়ি ভাড়া খাবে কি, ঘর ভাড়া দিবে? আপনি মনে করেন একজন ধরো 2টা সন্তানের একজন মা, হাজবেন্ড আছে, তার ঢাকা শহরে মিনিমাম কত টাকা হলে চলতে পারে? হ্যাঁ, এখন যা যতই দেখতেছি, এখন একটা ঘর ভাড়া নিতে গেলেও 10,000-15,000 টাকা লাগে, ছোটখাটো এক রুমের রুম যদি নেওয়া থাকে। তো আবার খাওয়া তিনজনের খাবার খরচ কমসে কম 20,000 টাকা লাগে, মানে 2 জন হইলে বাচ্চা, আরেকটা বাচ্চা হইলে মাথা পিছু 25,000 20 থেকে 25,000 টাকা লাগবে। তো এই টাকাটা যখন গার্মেন্টসে যায় কাজ করে, যারা ছোট তারা কি করবে? তাদের বেতন 10,000 টাকা, তো এই টাকাতে সংসার চালাবে, বাচ্চারা খাওয়াবে না নিজে খাবে? তা আপনার প্রস্তাব কি? ধরেন 2 সন্তানের যদি কত টাকা মিনিমাম বেতন হওয়া উচিত? মিনিমাম আপনার হলো 25,000 টাকা বেতন, 25,000 টাকা। আর কারণ হলো কি, যদি টাকার মানটা বাড়ায় দেয়, বেতনটা বাড়ায় দেয়, তা তারা চলতে পারবে, খাইতে পারবে, ঠিক আছে। কিন্তু বেতন বাড়াইলো, ওই দিক দিয়ে দাম বাড়াই দিল, এতে কোনো লাভ হলো না? আমাদের কথা হলো কি, খাবারের যদি দাম বাড়ান, তারপর সবকিছু যদি দাম বাড়ান, তাহলে তো আমাদের যে বেতন বাড়াইয়া কোনো লাভ নেই। বাড়াবেন না কেন? এই যে আমরা না, আবার বেতন না বাড়াই দিয়ে যদি দ্রব্যমূল্য কমাইয়া রাখে, সেটাই আমরা এখন ধরুন ইউরোপে আছি, কথার কথা, ইউরোপে তারা যদি খাবারের মান বাড়ায়, তাহলে আমাদের বেতনের মান বাড়ায়। কারণ কি, তারা যে একটা ব্যালেন্স রাখতে পারে, সবাই খাইতে পারে, চলতে পারে, কিন্তু না খায় তা থাকে। সব এই জন্য ইউরোপ এই জন্যই প্রতিষ্ঠান হয়েছে, তারা অনেক ট্যাক্স নেয়, কিন্তু তাদের জনগণের জন্য করে অনেক। অনেক ধন্যবাদ কানন ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও আমরা কথা বলবো।